হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। মেয়েটি মানুষের সাথে এমনভাবে মিশে থাকে কাউকে বুঝতে দেয় না যে অতীতে তার সাথে লোমহর্ষক ঘটনা ঘটেছিল। এর পিছনে কি ক্যাসিনোর কালো জগৎ জড়িয়ে আছে নাকি পরকীয়া লুকিয়ে আছে? এই পরকীয়া করতে গিয়ে একের পর এক মৃত্যু হয়। ক্যাসিনোর ভয়াবহতা কতটা করুণ হতে পারে তা জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। ওয়েব সিরিজের শুরুতে ক্যাসিনোর কালো জগৎ দেখানো হয়। মুম্বাই শহর দ্য অ্যাক্সেস ক্লাবের ভিতরে কার্ডের রাজা রানী, লুডুর গুটি, টাস, অ্যালকোহল, ধূমপান করার সকল আয়োজন করা ছিল। তার নাম কাবিয়া। কাবিয়া দোয়া টানতে ছিল। তার নাম দাসা। দাসা প্যাক বলে বোর্ডে কার্ড রাখে, আর ওয়ান ফর ইউ গিলটি বলে আমিরও তার চাল দেয়। মোহিনী ব্লাইং বলে বাজেট রাখে, সাদিও তার ইনকাম রাখে। দাসা বলে ব্লাইং গেম খেলতে যে পরিমাণ নোট প্রয়োজন আপনার কাছে নেই। মোহিনী বলে শরীরের উপর যা আছে প্রত্যেকটা জিনিস ভোগের পাত্র হবে, আর ব্লাইং গেমে চাল দিতে পারবো। সাথে জামা খুলে নিচে রেখে বলে ডাবল বাইং। সাদিও ডাবল বাইং বলে নোট রাখে। মোহিনী অর্ধ উলঙ্গ হয়ে বলে ডাবল বাইং। সাদি বলে শরীরের উপর দুই জামা, চালও তো দিতে পারবে না, খেলবে কিভাবে? মোহিনী টেবিলের উপরে আসে আর 800 পজিশন নিয়ে বলে আপনাদের মনের মতো চাল দিলাম, আর জিতে গেলে এই বান্ডিল গুলো আমার। সাথে বলে হেরে গেলে আপনারা বুক করবেন আমাকে। সাদি বলে রাজি। মোহিনী বেগমের টেবিলে কার্ড রাখে। সাদি কিং এর চাল দেয়। মোহিনী আবার বেগমের চাল দিলে সাদি বাদশা দিলে মোহিনী মুচকে এসে বলে গোলাম তো গোলামি। আর বলে দুঃখের বিষয় হচ্ছে আপনার 3 বেগমই আমার কাছে, সাথে সকল বান্ডিল নিয়ে নেয়। শেখরা আফসোস করে। তখন পিছন থেকে এসে মোহিনীকে গান পয়েন্ট করে। মোহিনী ভয় পেয়ে পিছনে ঘুরে তাকালেই ফায়ার করে। এখানে মোহিনীকে কে শুট করেছে পরে জানতে পারবো। পরে সিন চলে যায় 3 বছর আগে। রাতে শহরে আতশবাজি ফুটানো হয়। মোহিনী বাসায় আসে আর তার ডগের কাছে এসে বলে মিস করেছিলে আমাকে, আর বলে আজকে রাতের জন্য প্রস্তুত তো? এ বলে সিঁড়ি দিয়ে উপরে আসবে। তখন নিতা কল দেয়। মোহিনী কল রিসিভ করলে নিতা বলে আজকে উইন হওয়ার জন্য কংগ্রাচুলেশন। মোহিনী বলে হেরেই যেতাম, ভাগ্যক্রমে জিতে গিয়েছি। আর বলে আগামীকাল কোনো প্ল্যান করে রেখেছ? নিতা বলে দীপাবলি রাতে বড় পার্টি দিতে হবে। মোহিনী বলে সোনাইকে নিয়ে আসবে, সাথে বলে রয়্যালস ক্লাবে যাব। তা শুনে নিতা বলে অনেক মজা হবে। তখন অশোক নিতা বলে ডাকে। তা শুনে নিতা ভয় পেয়ে বলে এখন রেখে দিচ্ছি। মোহিনী বাই জানিয়ে কল কেটে দেয়, আর কলিং বেলের আওয়াজ শুনে দরজা খুলে। তার নাম রকি। রকি তার পরিচয় দেয় আর বলে টেক্স অফিস থেকে আসলাম, জানা মতে আপনার কাছে 50,000 ব্ল্যাক মানি আছে। তা শুনে মোহিনী মুচকে এসে দেয় আর রকিকে বাসার ভিতর প্রবেশ করতে বলে। ব্যাকগ্রাউন্ডে সং বেজে উঠলে রকি ডান্স করে আর অঙ্গভঙ্গি করে এসে মোহিনীকে গায়ে টাচ করে। তখন মোহিনী তার ছোটবেলা কল্পনা করে। মোহিনী করিডোরের পাশে লুকিয়েছিল। টম আঙ্কেল দরজা খুলে সিঁড়ি দিয়ে উপরে আসতে থাকে আর বলে কোথায় লুকিয়েছ? দেখো তোমার জন্য খেলনার ডগ নিয়ে আসলাম। মোহিনী ডগের সিল্কি চুল দেখে আঙ্কেলের কাছে আসে আর খুশি হয়ে খেলনা ডগ নিতে যাবে। তখনই আঙ্কেল মোহিনীকে ধরলে চিল্লে উঠে। সিন বর্তমানে আসে। মোহিনী ধাক্কা দিয়ে রকিকে বিছানায় ফেলে দেয় আর খানিকক্ষণ ডান্স করে রকির বের খুলে তার হাত পা বেঁধে রাখে। সাথে মোমবাতির গলিত অংশ রকি শরীরের মধ্যে ফেলে, তাতে রকি চিল্লাতে ছিল। পরে মেয়েটি গাড়ি থেকে নামে। তার নাম সোনায়া। সোনায়া মোহিনীর কাছে আসে আর নিতা সোনায়া মোহিনী রয়্যাল ক্লাবের ভিতরে আসে। সবার বান্ডিল টেবিলে রাখে। সোনায়া বলে একের পর এক 3 চাল দিলেন। মেয়েরাজি বলে সেম ক্লাবে হেরে গিয়েছিলাম, আজ তো পূরণ করার জন্য রয়্যালস ক্লাবে আসলাম। নিতা বলে না জিতে খুশি হওয়া মূর্খের স্বভাব। এ বলে এক বান্ডিল রাখে। সোনায়া বলে জানটাও দেখি গরম দেখাচ্ছে। নিতা বলে দীপাবলি রাতে হেরে যাওয়াটা ঠিক হবে না। সোনায়া বলে বৃষ্টির মতো বান্ডিল গুলো ফেলছেন, এই বন্যায় দেখি কে ডুবে। তা শুনে মেয়েরাজি আরো বান্ডিল ফেলে। নিতা বলে মেয়েরাজি দেখি অনেক বান্ডিলের গরম দেখায়, আজ দেখি সবাই চুপসে গিয়েছে। তা শুনে সবাই মুচকে এসে দেয়। নিতা কালো গার্ড গুলো মিলে টেবিলে রাখে। মেয়েরাজি কিং এর সাথে রোহিতনের সংখ্যাগুলো মিলিয়ে রাখে আর সকল বান্ডিল মেয়েরাজি নিয়ে নেয়। তা শুনে 3 জন বাকরুদ্ধ হয়ে পড়ে। বার ক্লাবের ম্যানেজারের নাম রবীন্দ্র। রবীন্দ্র বলে কোনো গেস্ট যদি ক্লান্ত হয় পছন্দ রুমে নিয়ে রাখবে। তার নাম রমেরা তানিজা। তানিজা বলে জি স্যার, গেস্ট রুমে রাখবো। রবীন্দ্রজি সোনায়ার টেবিলের কাছে আসে আর বলে আপনাদের ছাড়া রয়্যাল ক্লাব খালি মনে হয়। সোনায়া বলে দীপাবলির জন্য বিশেষ কিছু আয়োজন করা হয়নি। রবীন্দ্রজি বলে কি অ্যারেঞ্জ করতে হবে বলেন। নিতা বলে এমন ভাবে অ্যারেঞ্জ করেন যাতে সোনায়া হেরে যায়। তা শুনে রবীন্দ্রজি হেসে দেয়। মোহিনী বলে প্রাইভেট রুমে আনন্দ উদযাপনের ব্যবস্থা করলে ভালো হবে। রবীন্দ্রজি বলে ব্যবস্থা করে আসবো। নিতা চাল দিবে আর মেয়েরাজি দিকে তাকিয়ে কল্পনা করে। অশোক নিতার কাছে আসে আর বলে ডকুমেন্ট সাইন লাগবে। নিতা বলে দীপাবলির ছুটি মনে করে সাইন দিতে ভুলে গিয়েছিলাম। তা শুনে অশোক ডকুমেন্ট ফেলে দেয়। তাতে নিতা ভয় পেয়ে যায় আর রেগে নিতার নেকের চুলগুলো সরাতে বলে। নিতা চুল সরালে অশোক জ্বলন্ত সিগারেট নিতার নেকে লাগিয়ে দেয়। এসব ভেবে নিতা চমকে উঠে। মোহিনী গলায় দাগ দেখে নিতাকে বলে রিলেশনে এত আঘাত পেলে সামনে নিয়ে যাওয়ার কি প্রয়োজন? নিতা বলে এসব নিয়ে চিন্তা করি না, ভাবলে আঘাতের ক্ষত বেড়ে যায়। এ বলে কাঠ মিলিয়ে খুশি হয়। তা দেখে মেয়েরাজি অবাক হয়ে পড়ে। তার নাম মহৎ। মহৎ বার ক্লাবের ভিতরে এসে দাঁড়িয়েছিল। মোহিনী তার কাছে আসে আর বলে ভালো খেলোয়াড়রা সাইডে থাকে না, আমাদের সাথে এসে জয়েন করেন। মহৎ চুপ থাকায় মোহিনী বলে খেলায় দেখে তো মনে হয় ইন্টারেস্ট নেই আমার উপরেও, আর বলে ভালো না লাগলে এখানে কি করেন? তখন ম্যানেজার আসে। মোহিনী বলে মহককে রুলস বলে দেন যে রয়্যালস ক্লাবে আসলে খেলতে হবে। মহক বলে কোম্পানির কাজের জন্য ফ্রেন্ডের সাথে দেখা করতে আসলাম। মোহিনী বলে রবীন্দ্রজি প্রাইভেট রুমে নিয়ে যান তাকে, আর বলে পার্সোনাল ভাবে খেলা শিখাবো। মত রাজি হয় আর তারা 4 জন প্রাইভেট রুমে এসে চেয়ারে বসে। মোহিনী বলে জোকারের সাথে গেম খেলি না, আর কার্ড দেখিয়ে বলে জোকার বানাই। তা শুনে মহৎ হা করে দেখে। মোহিনী কার্ড গুছিয়ে টেবিলে রাখে। মহৎ বলে সাথে কিন্তু টাকা নেই। মোহিনী মহৎকে বান্ডেল দেয়। তা দেখে মহৎ বলে মনে হচ্ছে পছন্দের খেলা তোমাদের। সোনায় বলে সবাই রানী, খেলা শুরু, আড্ডা দিব পরে। এ বলে সকলে ব্লাইন্ড বলে টেবিলে বান্ডেল রাখে। মহক বলে নোট শেষ হয়ে গিয়েছে। সোনায় বলে 2টি অপশন আছে। মোহিনী বলে অনেক জিনিস আছে আপনার কাছে,
আর বলে প্রত্যেকটি ড্রেস একটি করে চাল হবে। তা শুনে সকলে এসে দেয়। মদ কোট খুলে টেবিলে রাখে। তিনজন একের পর এক চাল দিলে মগ তার শরীর থেকে জামা খুলে আর প্যান্ট খুলে ফেললে নিতাও লজ্জা পেয়ে মাথায় হাত দিয়ে মুচকি আসে। মোহিনী কার্ড দেখে বলে গোলামের চাইতে বেগমের মর্যাদা সবচেয়ে বেশি। তা শুনে মগ বলে খেলবো না আর বের হয়ে যাবে। মোহিনী মগকে থামিয়ে বলে জামা জিততেও তো পারো, আবার না খেললে বডির ওপর কোনো কাপড়ও থাকবে না। তখন কাবিয়া এসে বলে মগ খেলবে। পরে কাবিয়া মগকে অন্য টেবিলে নিয়ে কিং আর টেক্কা মিলে খেলা বুঝায় আর বলে পরিশ্রমের মাধ্যমে টাকা ইনকাম করে, না থাকলে অসম্মানে লাগে, তার জন্য পরিশ্রমের ব্যবস্থা করতে হবে। আসলে কাবিয়া মগকে আগে খেলা শিখিয়ে রেখেছিল। কাবিয়া বলে মগকে বাদ দেওয়া যাবে না। এ বলে টাকার ব্যাগ নিচে রাখে। নিতারা রাজি হয়। বান্ডেল টেবিলে রেখে ব্লাইন্ড বলে কাবিয়া অ্যালকোহল পান করে। সোনাই বলে মনে হচ্ছে এবার সকলের কাছে ভালো কাট পড়েছে। মগ বলে ডায়লগ না বলে ভালো করে খেলো। তা শুনে সোনারা ডাবল ব্লাইন্ড দেয়। আর কিছুক্ষণ পর মগ বলে কি হলো, টাকা খতম হয়ে গেল। আর তিনজন একজন আরেকজনের দিকে তাকায়। মগ বলে দুই অপশন আছে, কাট ভালো হলে চাল দাও, না হলে বাসায় যাও। কাবিয়া বলে দয়া করে নিজেদেরকে গুছিয়ে নাও। মগ বলে কিছু না থাকা সত্ত্বেও টাকা দিলে খেলার সুযোগ করে দিলে আর শেষে জামা খুলে রেখেছিলে। এরকমটা করবো না, জামার বদলে শুধু গহনা ব্যবহার করে চাল দিবে। তা শুনে তিনজন হতভম্ব হয়ে পড়ে। সোনাইরা কার্ড দেখে রাজি হয়। নিতা বলে গেম তখনই শেষ হবে যখন পর্যন্ত টাকা গহনা নিজের কাছে না আসবে। সোনাইরা আঙুলের আংটি খুলে দেয়। নিতাও সেম কাজ করে। কার্ড ভালো না হয় মোহিনীও ফিঙ্গারে রিং দিয়ে চাল বলে। মদ বান্ডেল দিয়ে রাখে। নিতা সোনায় মোহিনী কানের দুল দিয়ে দেয়। তখন মগ ডাবল বাইন দেয়। তাহলে তারা তিনজন হাতের চুরিও খুলে টেবিলে রাখে। সোনাই বলে পরে দেখে নিব। এ বলে সকলে কাঠ দিয়ে প্যাক বলে। মদ বলে চাল দাও। নিতা বলে মোহিনীর ওপরে সকলে ডিপেন্ডেন্ট করছে। মোহিনী হাতে চুরি দিয়ে বলে শেষ চাল। মগ ডাবল কিং এর কাঠ বের করে। মোহিনী টেনের কাঠ মিরালে সকলে খুশি হয়। তা দেখে মগ বাকরুদ্ধ হয়ে পড়ে। কাবিয়া বলে শেষ কাঠটা দেখাও। মগ বলে এখানে তো 3 কিংস। তা শুনে নিতা মোহিনীর সাথে সোনাইয়ের চোখের কোণে পানি চলে আসে। মগ গহনাগুলো ব্যাগে রেখে বলতে থাকে স্ত্রী ইমোশনাল হয়ে গেলে বাহানা শুরু করে দেয়। আজ গহনা নিয়ে গেলে অনেক খুশি হয়ে যাবে। আর রবীন্দ্রকে ডাকে। রবীন্দ্র আসলে মগ বলে গহনাগুলো নিয়ে ক্যাশ দেওয়া যাবে। রবীন্দ্র বলে অবশ্যই বিল চেক করে দিব। মগ কাবিয়াকে নিয়ে বার ক্লাব থেকে বের হয়। নিতা বলে গহনাগুলো আমাদের, আর বলে জুয়েলারি গুলো আবার ফেরত নিয়ে আসবো। রবীন্দ্র বলে চিন্তা করবেন না, গহনা যত্ন করে রাখবো। ক্যাশ নিয়ে আসলে আগামীকাল ওয়ালেট রুম থেকে নিয়ে যাবেন। তা শুনে সবাই মাথায় হাত দিয়ে রাখে। মগ বলে আমাদের প্ল্যান কখনো আনসাকসেসফুল হতে পারে না। আর কিউট বলে কাবিয়ার কাছে আসে। সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। মগ রাস্তার পাশে বলতেছিল 10 টাকা দিয়ে 30 টাকা ইনকাম করো। তার নাম আশিস। আশিস বলে খেলার নিয়ম কি? মগ বলে 3 কার্ড, জোকার দেখাবো, কার্ড নিচে রাখবো, 10-এ 30 পাবে, যত লাগবে 3 গুণ পাবে। তা শুনে অনেক লোক চলে আসে। আশিস বলে সবাইকে বোকা বানাচ্ছে। এ বলে চলে যাবে। মগ তাকে ডাকে। আশিস বেঞ্চে বসে তার সাথে জোকার বাকারের খেলা খেলে। দূর থেকে কাবিয়া মগকে দেখে। আশিস জোকারের কার্ডে টাকা লাগিয়ে ইনকাম দেখে বাকি লোকেরা ওই খেলায় আসক্ত হয়, কিন্তু পরবর্তীতে লোকেরা মগের সাথে পারে না। আর বলে সকল টাকা মগ নিয়ে গেল। জনগণরা চলে গেলে আশিস বলে কেউ বুঝতে পারতো না তাদেরকে কিভাবে বোকা বানালাম। মগ আশিসকে কিছু টিপ দেয়। আশিস বলে পরে দেখা হবে। তখন কাবিয়া হর্ন বাজালে মগ গাড়ির ভিতরে আসে আর সিগারেট ফেলে দিয়ে বলে দামি গাড়িতে বসিয়েছেন, কি কাজ করতে হবে বলেন। কাবিয়া তার পরিচয় দেয় আর বলে এখান থেকে তোমার কার্ডের চাল দেখলাম, সাথে কাজ করলে খুশি করে দিব। প্রত্যেক ক্লাবের চাবি আছে, একসাথে কাজ করলে ধনী হয়ে যাব। মদ রাজি হয়। সিন বর্তমানে আসে। সুন্দর মস্তিষ্ক উন্নতির কারণ। এ বলে দুজনে হেসে দেয়। তখন রবীন্দ্র ক্যাশ নিয়ে আসে আর কাবিয়া মত অ্যালকোহলের গ্লাস রবীন্দ্রকে দেয়। রবীন্দ্র অ্যালকোহলের গ্লাস হাতে নিয়ে বলে জুয়া কখনো ভাগ্যকে পরিবর্তন করতে পারে না। মগ ড্রাইভিং করে ক্লাব থেকে বের হয়ে পড়ে। মোহিনী বলে মা যখন মৃত্যুসজ্জায় ছিল তার হাতের বালাগুলো শেষ চিহ্ন হিসেবে দিয়েছিল। সোনাইরা বলে রাজা জেনে গেলে তো ডিভোর্স দিয়ে দিবে। রাজা সাহেব বলে জমিদারের গহনা দিয়েছিলাম, নিজেকে গুছিয়ে রাখবে, মনে হচ্ছে ভালোবাসো না আমাকে। এইসব ভেবে সোনাইরা কান্না করে দেয়। নিতা বলে অশোক আবার সুযোগ পাবে শরীরের সাথে খেলার। অশোক নিতার হাত পিছনে মুড়ো করে বলে যা ইচ্ছা করবে, কেউ কিছু মনে করবে না এমনটা মনে করছো। এ বলে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয় আর সিগারেটের আগুন নিতার পায়ে লাগিয়ে দেয়। এসব ভেবে নিতা চিৎকার দিয়ে উঠে। মোহিনী তাকে সান্ত্বনা দেয়। পরে নিতা বাসায় তাদের বিয়ের ফটোফ্রেমের দিকে তাকিয়ে বলতে থাকে নিতা মেয়ে, বোন, স্ত্রী হিসেবে অনেক ভালো মেয়ে। এ বলে ড্রাং হয়ে সামনে যাবে। অশোক বলে দীপাবলির রুমে তো প্রদীপও জ্বালাতে পারতে। এ বলে সিগারেট দিয়ে নেকের মধ্যে আগুন দেয়। সাথে বলে কোথায় ছিলে। নিতা বলে ক্লাবে গিয়েছিলাম। আর বলে জুয়েলার গুলো হেরে গিয়েছিলাম। অশোক বলে ভালো না লাগলে কখনো মিথ্যা বলো না। আর বলে জুয়েলার্স গুলো লাগবে, তা না হলে যা করবো স্বপ্নতেও ভাবতে পারবে না। এ বলে চলে যায়। নিতা মন খারাপ করে সুইমিং পুলে আসে স্নান করে আর কল্পনা করে মা বিয়ের দিন বলেছিল যে অশোককে বিয়ে করলে ছোট বোনের মতো ভালো থাকবে। অশোকের রাগ বেশি, কিন্তু তোমাকেই কন্ট্রোল করতে হবে। এইসব ভেবে নিতা বলে একদম শান্ত হয়ে গিয়েছি। পরে রাজা বলে দীপাবলি শেষ হয়ে যাচ্ছে, কবে আসবে উকিল। তখন গাড়ির হর্ন শুনলে কল কেটে ফোন রেখে দেয়। রাজা বলে গহনা ছাড়া তো কোথাও যাও না। সোনাইরা বলে পরে গিয়েছিলাম, কাঠ দিয়ে খেলা হয়, অস্বস্তি বোধ হয়েছিল, ব্যাগে রেখে দিয়েছিলাম। রাজা বলে কতটুকু ইনকাম করলে। সোনাই বলে অতটুকুই যা দিয়ে কষ্ট নিবানো যায়। চেয়ারে বসে অ্যালকোহল পান করে। সোনাই বলে কোম্পানিও লাগবে না, অ্যালকোহল পান করছে না কা, কাঠ বানাচ্ছে না কেন। রাজা বলে অনেক জিনিস গোপন রাখাই ভালো, আর জুয়া তোমাকে বরবাদ করে দিয়েছে। সোনাই বলে একাকিত্ব দূর করার জন্য তো কিছু করতে হবে। এ বলে রাজার পাশে বসে শাড়ির আঁচল ফেলে দেয় আর গ্লাস থেকে অ্যালকোহল আঙ্গুল দিয়ে নিয়ে নিজের মুখে সাথে রাজার শৈলী স্পর্শ করে বলে কোন অনুভূতি হচ্ছে। রাজার হাত কাঁপা শুরু করে দেয়। সোনাই বলে জানি কিছু করতে পারবে না, আর বলে আমার একাকিত্ব দূর করার জন্য কোনো সময় বাধা দিবে না। এ বলে চলে যাবে। রাজা বলে ছেড়ে দিচ্ছ না কেন আমাকে। সোনাই বলে কতবার
অনেকবার বলেছি প্রপার্টি, ব্যাংক ব্যালেন্স, জমিদারের জুয়েলারি অর্ধেক দিয়ে দেন, এখনই ডিভোর্স দিয়ে দিব। রাজা বলে একটু ভুল হলেই সাজা দিব তোমাকে, আর বলে কোনো কিছু দিব না তোমাকে। সোনায়া বলে প্রপার্টি লাগবে অর্ধেক, আর না দিলে ফটোফ্রেমে ওকিলকে সকলের সামনে নিয়ে আসবো। সোনায়া নিজের রুমে আসে আর ব্যাগ বিছানায় রাখবে, তখন মেসেজ আসে। সোনায়া ফোন বের করে ভিডিও মেসেজ দেখে বাকরুদ্ধ হয়, যেখানে কিনা সোনায়া অশোকের সাথে রোমান্স করতেছিল। অশোকও সেম ভিডিওর মেসেজ দেখে অবাক হয়। তখন অশোকের কাছে কল আসে, কল রিসিভ করে বলে কোনো প্রাইভেট নম্বর থেকে ভিডিও মেসেজ এসেছিল। সোনায়া বলে পুলিশ কমপ্লেন করা উচিত। অশোক বলে সম্মান থাকবে তাহলে। সোনায়া বলে এই কাজ কে করেছে? অশোক বলে জানি না, আর বলে এর পিছনে যে আছে অবশ্যই কল করবে। সোনায়া বলে ভিডিও মেসেজ যদি রাজা সাহেব দেখে ফেলে তাহলে ডিভোর্স দেওয়ার জন্য তার কাছে প্রমাণ হয়ে যাবে, দয়া করে কিছু করো। অশোক বলে ভাবতে দাও। এই বলে কল কেটে দিয়ে রেগে ফোন রেখে দেয়। কিছুক্ষণ পর 8 নম্বর থেকে কল আসে। অশোক কল রিসিভ করলে অপর প্রান্ত থেকে বলে 10 কোটি না দিলে ভিডিও ভাইরাল করে দিব। অশোক বলে এত কেন? হেনস্থা করা ব্যক্তিরই বলে শেয়ার বাজারে কাজ করেন, পরবর্তীতে অনেক সমস্যা হতে পারে, আর বলে রস ক্লাবে নিয়ে আসবেন। অশোক ভয় পেয়ে বলে অবশ্যই আসবো। পরে কাবিয়া অন্যমনস্ক ছিল। মহৎ বলে কি ভাবছ? কাবিয়া বলে ক্যাশ জিতে গেলাম, জুয়েলারি বিক্রি করলাম, আর বলে দীপাবলির রাতটা সুন্দর কাটলো। কাবিয়া বলে তাদের 3 জনের কাছে অনেক ক্যাশ আছে, আর বলে গহনা নিতে তারা রস ক্লাবে আসবে। সাথে বলে তাহলে একটা কাজ করি, গহনাগুলো আমরা রবীন্দ্রজি থেকে কিনে খেলার জন্য তাদের উৎসাহ করি। মহৎ বলে টিপস দিলে কি রবীন্দ্র গহনা বিক্রি করবে? এ বলে রোমান্টিক হয়ে একজন আরেকজনকে চুমু দেয়। এইদিকে অশোক 10 কোটি ক্যাশ নিয়ে রয়্যালস ক্লাবে আসে, আর গহনা কিনতে মহৎ কাবিয়া রবীন্দ্রজির কাছে আসার জন্য লিফটে প্রবেশ করে। কিন্তু অশোক লিফটে প্রবেশ করে ফেললে সিঁড়ি দিয়ে কাবিয়া মহৎ উপরে আসতে থাকে। অশোক 10 কোটি ক্যাশ নিয়ে দরজা খুলে, আর ফ্লোরে ডেড বডি দেখে বাকরুদ্ধ হয়। আসলে রবীন্দ্রকে খুন করা হয়েছে। অশোক কল্পনা করে, সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। সোনায়া রয়্যাল ক্লাবে আসে। রবীন্দ্র সোনায়াকে শুভরাত্রি জানিয়ে বুকিং করা ফ্ল্যাটের চাবি দেয়। সোনায়া রুমের ভিতরে প্রবেশ করে আর কল দিয়ে অশোককে বলে রুম নম্বর 729। এ বলে কল কেটে দিয়ে ফোন রেখে দেয়। কিছুক্ষণ পর অশোক আসে এবং কলিং বেল চাপে। রবীন্দ্র দূর থেকে অশোককে দেখে। সোনায়া দরজা খুলে দিলে অশোক রুমের ভিতরে প্রবেশ করে আর সোনায়ার সাথে রোমান্স করে। সোনায়া ধাক্কা দিয়ে অশোককে বিছানায় ফেলে দেয়। আর রোমান্টিকের দৃশ্য রবীন্দ্র সিসি ক্যামেরার মাধ্যমে চেম্বারে বসে দেখে বলে 1 কোটি তো পাবো। ইন্টিমিট হওয়ার পর সোনায়া বলে মিস করছি অনেক। অশোক বলে কম হলেও তোমার চাইতে বেশি মিস করি। সোনায়া বলে সবসময় পাশে থাকলে ভালো লাগে। অশোক বলে ধোক্কা দিচ্ছ আমাকে। সোনায়া বলে আমাদের ভবিষ্যতের জন্য এই প্ল্যান করছি। রাজা সাহেবকে বিয়ে করেছিলাম, অর্ধেক প্রপার্টিকে নিজের করে নিব, হঠাৎ করে ধনী হয়ে যাবে ভাবতে পারিনি তখন, আর বিয়ে করে ফেলেছো তুমিও। অশোক বলে বিয়ে তো করতে হবে, আর বলে এখন দুজন একসাথে অনেক ভালো লাগছে। এ বলে সোনায়া তার কপালে চুমু দেয়। অশোক ডেড বডির কাছে আসবে আর বের হবে, তখন দরজা খুলে কাবিয়া মহৎ প্রবেশ করে ভয় পেয়ে যায়। মহৎ বলে রবীন্দ্রকে মেরে ফেলেছেন। অশোক বলে কে মেরেছে জানি না। মহৎ অশোককে বের হয়ে যেতে বলে, আর কেউ জিজ্ঞেস করে বলবো 3 জন আসিনি এখনো। কাবিয়া বলে প্রত্যেক জায়গায় সিসি ক্যামেরা লাগানো আছে। অশোক বলে সিসি ভিডিও ফুটেজ ডিলিট করতে হবে, আর বলে রবীন্দ্রকে কে মারলো। মহৎ বলে চা অর্ডার করে নিয়ে এখানে আড্ডা দিব। অশোক বুঝতে পেরে দিতে আসা 10 কোটি ক্যাশ নিয়ে চেম্বার থেকে বের হয়। মহৎ বলে ওয়ালেট রুম থেকে অলংকারগুলো রেখেছিল। এ বলে রুম থেকে বের হয়ে পড়ে। অশোক সিসি ক্যামেরা চেম্বারে আসে আর বলে রবীন্দ্র ব্ল্যাকমেলার ছিল, খুন হয়ে ভালো হয়েছে। এ বলে তাদের রোমান্স করার ভিডিও ফুটেজ ডিলিট করে দেয়। কাবিয়া মহৎ ওয়ালেট রুম থেকে সামনে আসে। রবীন্দ্র চেম্বারে সে ডয়ার খুলে আর চাবি নিয়ে দ্রুত দরজা খুলে ওয়ালেট রুমে প্রবেশ করে। কাবিয়া দরজার পাশে অপেক্ষা করতেছিল। তখন অ্যাসিস্ট্যান্ট তানিজা আসে। কাবিয়া বাহানা করে বলে ওয়াশরুম কোথায় বলতে পারেন। তানিজা বলে ওয়াশরুম অন্য সাইডে। মগ জুয়েলারি নিয়ে বের হয়। তানিজা চেম্বারে প্রবেশ করলে রবীন্দ্র ডেড বডি দেখে চিৎকার দিয়ে উঠে। অশোক ক্লাবের বাইরে আসে। অশোক বলে ব্ল্যাকমেলার হচ্ছে রবীন্দ্র। তা শুনে সোনেরা অবাক হয় আর বলে গেস্ট রুম অফার দিয়ে বাজে ভিডিও বানিয়েছে। সোনেরা বলে কি বলছো? 1 ঘন্টা আগে রবীন্দ্রকে জীবিত অবস্থায় দেখেছিলাম, আর বলে রবীন্দ্রকে খুন করে নিত, আবার ভিডিও ফুটেজ ডিলিট করে দিয়েছিলাম। অশোক বলে ভাইরাল হলে সম্মানহানি হতো, আর সোনায়ার সাথে ব্রেকআপ করে দেয়। তা শুনে সোনায়রা বাকরুদ্ধ হয়ে পড়ে। অন্যদিকে কাবিয়া বলে আজ রাতের ভাগ্যটা মনে হয় হাতে লেখা আছে। এ বলে অলংকার পরে নেয়। মহক বলে বিনা কিছুতে সকল কিছু হাতে এসে গেল। এ বলে কাবিয়ার গহনার সুতো ঠিক করে দেয়। পরে রস ক্লাবের বাইরে মিডিয়ার লোকেরা ভিতরে যাওয়ার জন্য চেষ্টা করছিল। কনস্টেবলরা বাধা দিয়ে রাখে। ফরেন্সিকরা রবীন্দ্র ডেড বডির ছবি তুলে। তার নাম রাম সিং। রাম সিং বুলেটের কভার খুঁজে পায় আর হাবিলদারকে ডাকে। সাথে রাম সিং চেম্বারে বসেছিল। হাবিলদার এসে বলে সিসি ফুটেজের ডাটা ডিলিট করে দেওয়া হয়েছিল। রাম সিং বলে শহরের সবচেয়ে বড় ক্লাব, হাই প্রোফাইল কেস হবে। সাথে বলে ডেড বডিকে ফরেন্সিক ল্যাবে পাঠাও। হাবিলদার বলে জি স্যার। রাম সিং বলে সকল স্টাফকে ডেকে নিয়ে আসো। তানিজা বলে ওকে। পরে নিউজের ভিডিও অশোক ফোনের মধ্যে দেখতেছিল। নিতা বাইরে যাবে। অশোক বলে ক্লাবে যাবে না। নিতা বলে ক্লাবে এমন জায়গা একটু শান্তির নিঃশ্বাস ফেলতে পারি, আবদ্ধ করে রাখো আমাকে, আর বলে এখনই যাব। তা শুনে অশোক সোফা থেকে উঠে নিতাকে থাপ্পড় দেয়। নিতা বাকরুদ্ধ হয়ে যায়। অশোক বলে মানা করেছি, যাবে না বাইরে। নিতা বলে গায়ে যদি আবারও হাত দাও আমার থেকে খারাপ কেউ হবে না। অশোক বলে তাই নাকি? এ বলে সিগারেটের আগুন গায়ে লাগাবে। নিতা অশোকের হাত ধরে ফেলে আর ধাক্কা দিয়ে সিগারেট ফেলে দেয়। পরে তানিজা সকল স্টাফকে ডেকে নিয়ে আসে। রামসি বলে ম্যানেজার রবীন্দ্র খুন করা হয়েছে, আপনাদের মধ্যে কেউ ইনফরমেশন পেলে অবশ্যই জানাবেন। সকল স্টাফ মাথা নিচু করে রাখে। রামসিং বলে কেস যতক্ষণ পর্যন্ত সমাধান না হবে ততক্ষণ পর্যন্ত প্রাইভেট রুমগুলো বন্ধ থাকবে। স্টাফরা বলে অবশ্যই। আর রুমের বাইরে আসে। সাথে বলে সকলের অ্যাড্রেস ও ফোন নম্বর সংগ্রহ করবে। হাবিলদার ভিতরে চলে যায়। মিডিয়ার লোকেরা রামসিং এর কাছে আসে আর বলে রবীন্দ্রকে কে মেরেছে? শহরে এত বড় ক্লাব হওয়া সত্ত্বেও খুন কিভাবে হলো? রামসিং বলে প্রমাণ সংগ্রহ করতে হবে। স্টাফ থেকে শুরু করে সকলকে জিজ্ঞাসাবাদ করা হবে। আপনারা শান্ত থাকেন। এ বলে গাড়িতে উঠে বসে। হাবিলদাররা মিডিয়ার লোকদের থামিয়ে রাখে। পরে নিতা বেডরুমে এসে পায়ে লোশন দিতেছিল আর হঠাৎ করে টিভির মধ্যে রবীন্দ্র মৃত্যুর নিউজ শুনে।
সাথে মোহিনীকে কল দেয়। মোহিনী কল রিসিভ করে। নিতা বলে রবীন্দ্র ডেট হয়ে গিয়েছে। মোহিনী অবাক হয়ে বলে সোনাইরা জানে। সাথে সোনাইয়াকেও রবীন্দ্র মৃত্যু নিউজ জানিয়ে দেয়। মোহিনী বলে কেউ হয়তো মেরে ফেলেছে। নিতা বলে জুয়েলারি কিভাবে নিয়ে আসবো? মোহিনী বলে পুলিশ ওয়ালেট রুম খুলে ফেললে গহনার ব্যাপারে জেনে যাবে। নিতা বলে জুয়েলারি আমাদের কাছে নিয়ে আসার জন্য এত টাকা কোথায় পাবো? আর কাঠ খেলে তানিজার থেকে রিকোয়েস্ট করে জুয়েলারিগুলো নিয়ে আসবো। নিতা বলে ভালো আইডিয়া। আর তাদেরকে সন্ধ্যায় দেখা করতে বলে। পরে কাবিয়া বলে যখন ছোট ছিলাম বাবা এই মানির পিছনে লড়াই করতো আর হঠাৎ করে আমাদের ছেড়ে চলে গিয়েছিল। আর বলে 7 বছরের মেয়ে ছিলাম, কিভাবে বড় হলাম বুঝতে পারলাম না। মাকে সান্ত্বনা দিয়ে ইনকাম করা শুরু করলাম। মায়ের ইন্তেকালের পর ওয়াদা করি যে গরিব যেন না হই, সর্বদা কাজ করে যাব। মহক বলে এত কাজ করে কি হবে? কাবিয়া বলে মানি ইনকাম করে নিজের ইচ্ছেগুলো পূরণ করব। আর বলে কে জানে মৃত্যু কখন হয়। রবীন্দ্রকেই দেখো, কেউ ভেবেছিল তাকে হত্যা করবে। পরে মহক বলে সোনাইরা মোহিনী নিতা তাদের গহনাগুলোকে নিতে ক্লাবে আসবে। রবীন্দ্র ডেট হয়ে গিয়েছিল, চিন্তা করবেন না। এ বলে দুজনে রোমান্টিক হয়ে যায়। পরে নিতা সাজুগুজু করে বের হবে, অশোক তার দিকে তাকিয়ে থাকে। সোনাইরা বাসা থেকে বের হবে, তখন ফটো ফ্রেমের অখিল এসে রাজার কাছে আসে। অখিলকে দেখে রাজা অনেক খুশি হয়। অখিল বলে দীপাবলির দিনে আসতে পারিনি। রাজা অখিলকে জড়িয়ে ধরে বলে আজই আমাদের দীপাবলি। সোনাইরা দূর থেকে এই বিষয়টা খেয়াল করে। মোহিনীও সাজুগুজু করে আর আলমিরার লকেট থেকে মানি বের করে। আর তারা তিনজন রয়্যাল ক্লাবে আসে। মহক কাবিয়া আগে থেকে ক্লাবের ভিতরে অপেক্ষা করতেছিল। মহক বলে গতকালকে হেরে গিয়েছিল, এখন কি তারা আমার সাথে খেলবে? কাবিয়া সান্ত্বনা দিয়ে বলে চিন্তা করবেন না। পরে মিনাল ট্রেতে করে চা নিয়ে আসে আর সাহেব বলে ডাকতে অশোক হেলে পড়ে। তা দেখে মিনাল ভয় পেয়ে হাত থেকে ট্রে ফেলে দেয় আর চিৎকার দিয়ে উঠে। পরে ঘটনাস্থলে রাম সিং আসে। রাম সিং অসলের ডেড বডি দেখে বলে মাথার ভিতরে অনেক জোরে হিট করা হয়েছে। আর মিনালকে বলে কি হয়েছিল? মিনাল বলে 8 ঘন্টা আগে অশোক খাবারের জন্য বলেছিল আমাকে, আর কাছে এসে টাচ করতে চেয়ারের সাইডে পড়ে গিয়েছিল। তা দেখে নিতা ম্যামকে কল দিয়েছিলাম, সুইচ অফ থাকায় আপনাদেরকে কল দেই। রাম সিং বলে বাসায় আর কারা থাকে? মিনাল বলে অশোক স্যার আর নিতা ম্যাম। রাম সিং বলে তাদের কোনো সন্তান নেই? মিনাল বলে তাদের মধ্যে ভালোবাসা থাকলে তো সন্তান হবে, সবসময় ঝগড়া লেগেই থাকতো। নিতা ম্যাম সংসারের কাজ ছেড়ে ক্লাব পার্টি নিয়ে ব্যস্ত থাকতো। গতকাল দীপাবলি রাতে ম্যাম ক্লাবেই ছিল। মিনাল বলে রয়্যাল ক্লাব। আর বলে আজ যা হয়েছিল কখনো হয়নি। নিতা ম্যামকে ক্লাবে যেতে না দেওয়ায় অশোক স্যারকে খুন করার হুমকি দেয়। রাম সিং বলে প্রথমবার হুমকি দিয়েছিল। মিনাল বলে জি স্যার। রাম সিং বলে যেতে পারেন, প্রয়োজন হলে আবার ডাকবো। মিনাল চলে গেলে রাম সিং বলতে থাকে অশোককে আজ মারা হয়েছে। তার স্ত্রী প্রতিদিন ক্লাবে যেত। ম্যানেজার রবীন্দ্র নিতাকে চিনত, কিন্তু রবীন্দ্রকে খুন করা হয়েছিল। দীপাবলির আগের দিনে তানিজা থেকে জেনেছিলাম। তানিজা হচ্ছে রবীন্দ্রের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। বাকি তথ্য ক্লাবে গিয়ে জানা যাবে। পরে মেয়েরাজিদের মোহিনীরা কাঠ খেলায় হারিয়ে দেয়। মেয়েরাজি রাগ করে বসেছিল। মোহিনী বলে বাসায় যাওয়া টাকা না থাকলে আমাদের থেকে নিতে পারেন। আর সোনিয়া নিতা হেসে দেয়। মেয়েরাজি চলে গেলে মহৎ আসে আর কাঠগুলো গুছিয়ে প্রত্যেককে দেয়। মোহিনী সোনিয়া আর নিতারা ব্লাইন্ড দেওয়া হলে ভালো কাঠ দেখে একসাথে পাওয়ার কারণে খুশি হয় আর ব্যাগ ভর্তি টাকা নিয়ে ক্লাবের সাইডে আসে। নিতা বলে জুয়েলারি এখন নিয়ে আসতে পারবো? সোনিয়া বলে এরপর থেকে বার ক্লাবে আসবো না, তারপর জুয়েলারি গুলো ফেরত নিয়ে আসবো। কাবিয়া তখন তাদের তিনজনের জুয়েলারি পরে আসে। সোনিয়া বলে এই অলংকার গুলো কোথায় পেলে? মহৎ বলে রবীন্দ্র থেকে নিয়েছিলাম। আর বলে মনে করেছিলাম মার্কেটে প্রাইস বেশি হবে। কাবিয়া বলে জুয়েলারি নিতে হলে টেবিলে গিয়ে খেলতে হবে। আর টেবিলে এসে মক সকলকে কাটসাপ করে। তখন রাম সিং আসে আর তানিজাকে জিজ্ঞেস করে প্রতিদিন যারা আসে তাদের খেয়াল রাখো? তানিজা বলে জি স্যার। রাম সিং বলে নিতা নামের কাউকে চিনো? তানিজা তাদের টেবিল দেখিয়ে দেয়। রাম সিং তাদের কাছে এসে বলে প্রথমে চোর পুলিশ খেলবো। তা শুনে মোহিনী মাথা নিচু করে রাখে। রাম সিং বলে অ্যারেস্ট করে ছেড়ে দিব, তারপর মজা করে টাস খেলবে। কাবিয়া পুলিশকে দেখে তার বেন্টি ব্যাগকে নিজ দায়িত্বে রাখে। রাম সিং মোহিনীকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকে আর বলে যা জিজ্ঞেস করবো তা ঠিকভাবে জবাব দিবে। মোহিনী বলে অবশ্যই। রাম সিং বলে নিতার সাথে সম্পর্ক হয়েছিল কিভাবে? মোহিনী বলে 4 বছর আগে থেকে পরিচয়, তার সাথে বিয়ে হয়েছে তার। নিতা সোনায়াদের পার্টিতে দেখা হয়েছিল। রাম সিং বলে কি বলেন? মোহিনী দোয়া টেনে বলে অশোক তার হাজবেন্ড শারীরিকভাবে অত্যাচার করে। এ বলে সিগারেট আগুন টাসে লাগিয়ে বলে সেম ভাবে তার বডি ক্ষত করে। পরে সোনায় আসে অশোকের সাথে পরকীয়া ছিল। বাবা মায়ের ভয়ে বাসায় জানাতে পেরেছিলাম না, বিশেষ করে তখন অশোকের চাকরি ছিল না। রাজার সাথে বিয়ের পর জানতে পারি অখিলের সাথে সম্পর্ক। তারা দুজন গিয়েছিল। রাজা ধনী হলেও নিজের ইচ্ছে পূরণ করত, কিন্তু আমার না। ভাগ্যে লেখা ছিল বলে অশোকের সাথে দেখা হয়, জানা ছিল না নিতা অশোকের ওয়াইফ। এই ক্লাবে নিতার সাথে পরিচয় হয়েছিল। রাম সিং বলে গল্প বলছেন নাকি? আর বলে আজ নিতা কি বাসায় গিয়েছিল ক্লাব থেকে? সোনার বলে না। দূর থেকে কাবিয়া বলে কি জিজ্ঞেস করছি? মহক বলে মনে হয় আমাদের অতীত আর অশোকের হত্যা তদন্ত করছে। সিন চলে যায় কিছুদিন আগে। টাকা নিয়ে মহক উল্লাস করতেছিল আর বলে সম্মানের কাজ করলে ভালো হবে। কাবিয়া বলে দুনিয়াতে তারই সম্মান করে যার টাকা আছে আর তারা রোমান্স করে। পর রাতে তারা দুজন ঘুমিয়েছিল। মাঝরাতে রাজা কল দেয়। মহক কল রিসিভ করলে রাজা বলে আপনাদের সাহায্য লাগবে। সোনাইকে এমন ভাবে হারাবে ক্লাবে যেতে যেন ভয় পায়। মহক বলে 5 কোটি লাগবে। রাজা অখিলের ইশারায় রাজি হয় আর বলে বাকি ডিটেল মেসেজে পাঠিয়ে দিব। এ বলে কল কেটে দিয়ে ফোন রেখে দেয়। অখিল রাজার বুকে মাথা রাখে। মহক বলে ওগাছালো জীবনটা বদলাতে যাচ্ছে। কাবিয়া বলে মনে হয় ভাগ্য লেখা হলো দীপাবলির দিনে। এ বলে মুস্কি এসে একজন আরেকজনকে জড়িয়ে ধরে। সিন বর্তমানে আসে। হাবিলদার এসে তাদেরকে যেতে বলে। কাবিয়া মহক সোফায় এসে বসে। রাম সিং বলে আপনার ব্যাপারে বলেন। কাবিয়া থতমত খেয়ে বলে এখানে দ্বিতীয়বার আসলাম। রাম সিং বলে অশোককে কিভাবে জানেন? কাবিয়া অস্বীকার করে যে অশোককে চিনে না। আর মহক মোহিনী নিতা সোনারের সাথে প্রাইভেট রুমে গেম খেলেছিলাম। আর বলে আজ এসে শুনি রবীন্দ্র মার্ডার হয়ে গিয়েছে। তখন রাম সিং বলে উঠে রবীন্দ্রকে আপনি হত্যা করেছেন। তা শুনে মহকরা অবাক হয়ে যায়। কাবিয়া বলে খুন করলে আমরা এখানে আসবো কেন? রাম সিং তাদের শহরের বাইরে যেতে মানা করে আর বলে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ স্টেশনে ডেকে নিয়ে আসা হতে পারে।
করে। পরে নিতাকে বলে অশোকের সাথে কেমন সম্পর্ক। নিতা বলে সত্যি বলতে অশোকের সাথে কোনো রিলেশন ছিল না, অশোকের সাথে না কোনো রিলেশন ছিল না এখন আছে আর কখনো হবে না। রাম সিং বলে অশোককে খুন করা হয়েছে। তা শুনে নিতা কান্না করে দেয়। তখন সোনেরা মোহিনী আসে। রাম তাদের দুজনকে অশোকের মৃত্যু ব্যাপারে জানায়। পরে তারা সকলে আবার টেবিলে আসে। কাবিয়া বলে খেলা শুরু করো। নিতা বলে জুয়েলারি জিতার লোভ নেই, শুধু মহকে হারাতে পারলেই হবে। কিছুক্ষণের মধ্যে সোনেরা প্যাক হয়, সাথে মোহিনীও। নিতা শেষ বান্ডিল দিয়ে দেয়। সোনেরা মোহিনী মনোযোগ দিয়ে দেখে। বাইরে রাম সিং এর কাছে হাবিলদার আসে। রাম সিং বলে অশোকের ডেড বডি পোস্টমর্টম করতে পাঠিয়ে দিবে আর বলে নিতাদের নজর রাখবে। হাবিলদার বলে জি স্যার। রাম সিং বলে ক্যাসিনো এত ভয়াবহ যে মায়ের মৃত্যু হয়ে গেলেও বলে কি করব, আর বলে এখনই চলে যাব, তবুও খেলার আসর থেকে বের হয় না। হাবিলদার বলে খুনিকে অশোকের মিসেস নিতাই হবে, চেহারায় কষ্ট লেগে আছে। সোনারের সাথে অশোকের পরকিয়া ছিল। মোহিনী দুনিয়ার মানুষকে দেখতে পারে না। কাপিয়া চালাক হলেও কাউকে বুঝতে দেয় না। মহক কাঠ খেলায় পারদর্শী হলে অনেক চালে ভুল করে, কেস মনে হয় সমাধান হয়ে যাবে। মহক কাঠ মিলালে কাবিয়া গেম ওভার বলে বান্ডেল জুয়েলারি গুছিয়ে নেয়। নিতা মোহিনী সোনায়া কান্না করে। পরদিন সকালে মহক বলতেছিল কাবিয়া বলতে পারিনি, আজ বলতে চাচ্ছি। ছোটবেলা এত সহজে বেড়ে উঠি নাই, মধ্যবিত্ত ছিলাম, তার মধ্যে একা। প্রতিদিন চিন্তা করতাম নিজেকে বদলে দিব, ধনী হলেই যে সফলতা হবে তার থেকে বেশি আশা করতাম পাশে কেউ থাকুক। এ বলে কাবিয়াকে চুমু দেয়। কাবিয়া মুচকে আসে। মহক বলে যখন থেকে জীবনে আসলে ভগবানের আশীর্বাদ স্বরূপ মনে হচ্ছে। কাবিয়া বলে অনেক খুশি এই ভেবে যে সাথে থাকবো, রিলেশনে গিয়েছি, বাঁচবো একসাথে, দুজনের ভালোবাসা দিয়ে দুনিয়া জিতে নিব, মায়া দিয়ে ঘর সাজাবো। মহক বলে অনেক দূরে যাব, যেখানে আমাদের স্বপ্নগুলো পূরণ করব। কাবিয়া বলে দুজনের ডিম একই, আর বলে রাজার থেকে মানে নিতে হবে। এ বলে দুজনে মুচকে আসে। পরে সোনাইরা বাসায় আসে আর বলে মাফ করে দিবেন আমাকে, সাথে বলে ক্লাবে যাব না। রাজার চেয়ারে বসে থাকে। সোনাইরা বলে ডিভোর্স দিয়ে দেন। রাজা বলে এখানে থাকতে পারো, বউ হিসেবে না, সাধারণ মেয়ে হয়ে, অলংকার কোনো হাত দিবে না, না কোনো সম্পর্ক থাকবে। তা শুনে বাকরুদ্ধ হয়ে সিঁড়ি দিয়ে উপরে যেতে থাকে। পরে মোহিনী বাসায় আসে আর টেবিলের উপরে বক্সটি খেয়াল করে আর খুলে মায়ের ছবি বের করে। মোহিনী এমনিতে কান্না করতেছিল আর বলে মা অনেক মনে হচ্ছে তোমাকে। মৃত্যুসজ্জা মায়ের হাতের বালা খুলে বলে অলংকার দুটি ছাড়া দেবার মতো কিছু নেই, আর বলে বাবার কলিগ টম আঙ্কেল আসবে নিতে। এ বলে বালাগুলো মোহিনীর হাতে পরিয়ে দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তা দেখে মোহিনী মৃতমাকে জড়িয়ে ধরে কান্না করে। মোহিনী বলে শেষ স্মৃতিগুলো ক্লাবে গিয়ে হেরে গেলাম। আর মায়ের ছবি বক্সে রেখে সোফায় এসে দোয়া টেনে বলে কি করে খেলায় শেষ সময় এসে মহক সবসময় উইন হয়। সাথে মহকের কাঠ দেওয়ার কারসাজি বুঝতে পেরে মনে করেছিলাম মহকের ভাগ্য ভালো, ঠিক করেছিল আমাদের সাথে। বলে রাগ করে হাতে লেগে পড়ে গেলে ডক ফ্লোর থেকে তুলে বিশ্রাম নেয়। পরে সোনারা সাথে দাঁড়িয়েছিল। রাজার সাথে মহক কাবিয়া দেখা করতে আসে। কাবিয়া বলে কেন করলেন? রাজা বলে এই শহরের সকলে সম্মান দেয় আমাকে, সোনায়াকে সবাই রানী ভাবে, রানী সুন্দর হলে পূজা করতে আসে, কিন্তু সোনারা ক্লাবে গিয়ে পার্টি করে, এগুলো জানতে পারলে ঘৃণা চোখে দেখবে। সোনায়ের সাথে থাকবো, আপনারা চলে যান এখান থেকে। মহক থামিয়ে বলে শহরে দ্বিতীয়বার দেখবে না। সোনায়া তখন সাত থেকে মহৎ কাবিয়াকে দেখে ফেলে আর চিন্তা করে। পরে হসপিটালে রাম সিং বলে পোস্টমর্টম হয়ে গেল, অশোকের বডি দিয়ে দিবে। নিতা তখন সোহাগ রাতের দিন কল্পনা করে। নিতা বসে যে খাটের মধ্যে বসেছিল। অশোক বলে বিয়ে তোমার জন্য স্বপ্ন হতে পারে, আমার জন্য চাহিদা। নিতা বলে কি বলছেন? দুজন মিলে জীবনে অনেক দূর যেতে হবে। অশোক বলে অন্যজনকে ভালোবাসি। নিতা বলে বিয়ে করলে কেন তাহলে? আর বলে ফেস দেখানোর জন্য নিয়ে আসলে। অশোক বলে যতই ভালোবাসতে পারবো না। নিতা বলে দয়া করে অন্যের সাজা দিবেন না আমাকে। এ বলে কাছে এসে অশোককে স্পর্শ করে। অশোক ধাক্কা দিয়ে নিতাকে খাটের উপরে ফেলে দিয়ে বলে কোনো ভালোবাসা লাগবে না, আর বলে সবসময় দূরে থাকবে। বউ কিন্তু জড়বস্তুর মতো মনে করবে। মায়ের ওয়াদা অনুযায়ী তোমার বোনকে বিয়ে করিয়ে দিব, দায়বদ্ধতা নিয়ে থাকতে পারবো না। এ বলে রুম থেকে বের হয়ে পড়ে। তা দেখে নিতা কান্না করে বলে মা কি করলে? বোনকে খুশি দেখতে পুশুর সাথে বিয়ে দিলে? এসব ভেবে নিতা বলে জড়বস্তুর মতো দিন যেত। অশোক যখন মিটিং এ যাবে আমাকে সাথে করে নিয়ে যেত। সবাই মনে করতো পরিবারকে অনেক ভালোবাসে। রাম সিং বলে অশোকের সাথে কারো সম্পর্ক ছিল? নিতা বলে না, আর বলে কখনো জানবো না। প্রথমে মাকে ভরসা করেছিলাম, সবাই বিশ্বাস ভেঙেছিল। তারপর জীবন নিয়ম পাল্টিয়ে ফেলি। ফ্রেন্ডস, নাইট পার্টি, ক্লাব, তিন পাত্তি, এগুলো দৈনন্দিনের রুলস হয়ে উঠে। রাম সিং মনোযোগ দিয়ে শোনে। নিতা বলে অশোক কখনো টাকা দিতে মানা করতো না, যা দিত তাই ক্লাবে গিয়ে শেষ করে ফেলতাম। রাম সিং বলে উপরে সাজানোর ভিতরে লাইটগুলো বন্ধ। নিতা বলে সোনের আর মোহিনী সবসময় বিশ্বাস অটুট থাকবে, তারাই খুন করতে পারে না। রাম সিং বলে সময় বলে দিবে বিশ্বাস কাকে করা উচিত ছিল। তা শুনে নিতা থ হয়ে যায়। পরে মহক ডাইভ করতেছিল। কাবিয়া অলংকার গুলো দেখিয়ে বলে আমাদের কাছে সকল কিছু আছে। মহক বলে কিছুক্ষণ পর শহর থেকে বের হয়ে নতুন জীবন শুরু করবো সম্মানের সাথে। আর বলে ধনী হয়ে গেলাম। বুঝতে পারলাম না রবীন্দ্রকে কে মারলো। কাবিয়া বলে পরে টার্গেটকে খুঁজতে হবে, কে কাকে মারলো আমাদের জানতে হবে না। মহক বলে কাবিয়া খুন করেনি তো? কাবিয়া বলে পাগল হয়ে গেছ? আর বলে তানিজা খুন করতে পারে, কারণ রবীন্দ্র তানিজা একসাথে কাজ করতো, মনোমালিন্য হওয়ার কারণে খুন করা হয়েছে। কাবিয়া বলে যাই হোক আমাদের কি। এবারে দুজনে অ্যালকোহল পান করে। পরে নিতা ফোনের মধ্যে সোনায়া অশোকের পরকীয়ার ভিডিও দেখতেছিল। আর বলে সোনায়া তাহলে অশোককে খুন করেছে? রাম সিং বলে না, কিন্তু সোনায়া স্বীকার করেছিল যে তাদের মধ্যে অ্যাফেয়ার ছিল, বিয়ের আগে থেকে রিলেশনে জড়িয়ে আছে। অশোকের খুন করার আগে সোনায়ার সাথে ব্রেকআপ হয়ে গেছিল। অশোক আর রবীন্দ্র হত্যা অন্য কেউ করেছে। পরে মহক বলে 2 ঘন্টার ভিতরে শহরের বাইরে যাব। আর হঠাৎ করে মাথায় সমস্যা দেওয়ার কারণে ইটের বাটায় গাড়ি নিয়ে আসে। কাবিয়া বলে কি হয়েছে? মহক বলতে যাবে অজ্ঞান হয়ে যায়। আসলে মদ গাড়ির ভিতরে প্রবেশ করার আগে কাবিয়া অ্যালকোহলের মধ্যে ন্যাপথিন মিশিয়েছিল। কাবিয়া বলে উন্নত লাইফ দেখলে রাস্তার ছেলেও নতুন ভাবে বাঁচার আশা করে। আর গুড বাই জানিয়ে অলংকার টাকার ব্যাগ নিয়ে মহককে গাড়িতে রেখেই চলে আসে। পরে কালো পোশাকধারী গান পয়েন্ট করে দাঁড়িয়েছিল। হাত জোর অবস্থায় বলতেছিল মাফ করে দাও আমাকে, শেষবারের মতো সুযোগ দাও। তখনই ফায়ার করে লোকটিকে হত্যা করে আর খুঁড়ে ডেড বডিকে মাটি
চাপা দিয়ে দেয়। এখানে কাকে খুন করা হয়েছে পরে জানতে পারবো। পরে নিতা রাম সিং মোহিনীর বাসায় এসে কলিং বেল চাপে। মোহিনী দরজা খুলে বলে, নিতা এখানে? রাম সিং বলে, ভিতরে আসতে পারি? মোহিনী বলে, আসেন। রাম সিং আর নিতা সোফায় এসে বসে আর রাম সিং মোহিনীকে সিগারেট দিয়ে বলে, অশোকের খুন করার দিনে আপনি কোথায় ছিলেন? মোহিনী বলে, নিতা সোনেরা সবাই ক্লাবে ছিলাম। রাম সিং বলে, নিতা বলেছিল যে আপনি নাকি ক্লাবে দেরি করে এসেছিলেন। তা শুনে মোহিনী সিগারেটে আগুন নিভিয়ে ময়লার বাটিতে রাখে। রাম সিং বলে, সবসময় সিগারেটের আগুন নিভিয়ে রাখেন? মোহিনী বলে, মানে? রাম সিং বলে, অশোকের কপালে সিগারেটের আগুনের দাগ পাওয়া যায় আর চারপাশে আটকাও সিগারেটের টুকরো পড়েছিল। মোহিনী বলে, সিগারেটের আগুন নিভিয়ে দিলেই সিগারেট লুকিয়ে থাকে আর অশোকের খুন হয়? রাম সিং বলে, না। আর বলে, যেসব মেয়েরা পুরুষের সাথে বাজে আচরণ করে বেড়ায় তাদেরকে খুন করলেও কলিজা কাঁপে না। একই সিগারেটের টুকরো রবীন্দ্র ডেড বডির পাশে পেয়েছিলাম। মোহিনী বলে, রবীন্দ্রকে মারি নাই। রাম সিং বলে, আপনি মেরেছেন কখন বললাম? আর ওই দিন ক্লাবে কার্ডের বাদশাকে জিজ্ঞাসাবাদের সময় প্রেসার দিয়েছেন, সাথে বলেছিলেন মানুষকে খুব ঘৃণা করি। তখন রাম সিং সিগারেটের টুকরো নিয়ে অর্ধেক ধোয়া টেনে রেখে দিয়ে বলে, আপনার ভুল। সাথে সিগারেটের টুকরো ফরেন্সিক প্যাকেটে রেখে দেয়। মোহিনী বলে, এখন কি করবেন? রাম সিং বলে, অশোককে আপনি মেরেছেন। মোহিনী অস্বীকার করলে রাম সিং উচ্চস্বরে চিৎকার দিয়ে বলে, খুন করেছেন। তখন মোহিনী বলে, কি দোষ তার? আর নিতাকে দেখিয়ে বলে, বডির প্রত্যেকটা জায়গায় সিগারেটের আগুন লাগানো। অশোকের সাথে যা হয়েছে তার প্রাপ্য ছিল। দুনিয়াতে বাঁচতে হলে নারীদের কাছে মাথা নত করে থাকতে হবে। আর মোহিনী তার দর্শনের বদলা নেয়, টম আঙ্কেলকে খুন করে। আসলে কালো পোশাকধারী আর কেউ না, মোহিনী ছিল। টম আঙ্কেলকে শুট করার পর মৃত্যু হওয়ার পর ডেড বডির ওপর কয়েক রাউন্ড শুট করে, সাথে মাটি চাপা দিয়ে বলে, টম আঙ্কেল মেয়েরা ভোগের পাত্র নয়। রাম সিং বলে, টম আঙ্কেলকে? মোহিনী বলে, যখন ছোট ছিলাম টম আঙ্কেল দর্শন করেছিল আমাকে। আর বলে, নিতাকে বাঁচানোর জন্য অশোককে হত্যা করি। মোহিনী পিছন থেকে এসে দড়ি দিয়ে গলায় পেঁচিয়ে ধরে আর নিঃশ্বাস বন্ধ না হওয়া পর্যন্ত মোহিনী দড়ি ধরে রাখে। অশোকের মৃত্যুর পর মোহিনী তার সিগারেট জ্বালিয়ে দেওয়া টেনে আগুন কবর লাগিয়ে দেয়। তার সঙ্গে নিতা বাক্রুদ্ধ হয়। রাম সিং বলে, রবীন্দ্রকে কেন মারলে? মোহিনী বলে, অশোক আর সোনায়ার পরকীয়ার ব্যাপারে আগে থেকে জানতাম। সোনায়া নিতার মতো বিবাহিত না, টাকার প্রয়োজন ছিল। রবীন্দ্রের সাথে মিলে পরিবারের সমস্যা থাকা লোকদের টার্গেট করতাম, কিন্তু রবীন্দ্র ধোঁকা দিয়েছিল আমাকে। না জানিয়ে রবীন্দ্র অশোকের কাছে সোনারা পরকীয়া ভিডিওর জন্য 10 কোটি ব্ল্যাকমেল করে। তা জানতে পেরে মোহিনী চেম্বারে বসে দোয়া টেনে অপেক্ষা করতেছিল। কিছুক্ষণ পর রবীন্দ্র আসে আর বলে, ভিডিও সেন্ড করে দিয়েছি, 5 কোটি আসবে। মোহিনী বলে, তাই নাকি? আর হঠাৎ রেগে বলে, 10 কোটি চেয়েছিলে। তা শুনে রবীন্দ্র বলে, যা ভেবেছো তা না। মোহিনী বলে, অশোককে ভিডিও পাঠাতে বলেছিলাম, আপনি সোনাকে পাঠিয়ে দিয়েছেন। প্রত্যেক পুরুষ ধোকা দেয়। এ বলে ব্যাগ থেকে গান বের করে আর শুট করে। রাম সিং বলে, বলেছিলাম না আপনার বিশ্বাস উঠে যাবে সত্যটা জেনে। এই বলে অন্য রুমে এসে দেখে 4 হাত পা শিকল দিয়ে বেঁধে রেখেছে আর হাবিলদারকে ডেকে বলে, ভিতরে একজনকে বেঁধে রাখা হয়েছে, তাকে উদ্ধার করো। সাথে রাম সিং বলে, মোহিনী মানসিকভাবে অসুস্থ। লেডি কনস্টেবল এসে মোহিনীকে অ্যারেস্ট করে। পরে নিতা সোনার বাড়িতে আসে। সোনারা নিতাকে দেখে খুশি হয় আর বসতে বলে। নিতা সোনাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে বলে, আসতে চেয়েছিলে না? বান্ধবী নামে ধোকা দিয়েছিলে। সোনাই বলে, কি করেছিলাম? নিতা বলে, বিবাহিত জীবন নষ্ট করে দিয়েছ। সোহাগরাতে অশোক সবুজের মতো থাকতে বলেছিল শুধু তোমার জন্য। কতটা স্বার্থপর হলে বান্ধবীর সাথে এমনটা করলে? সম্পর্ক ছিল, বিয়ের পর কেন অশোকের সাথে ফিজিক্যাল করলে? বিষ খায়ও তো তোমাদের মতো বান্ধবীরা ভালো মানুষের মুখোশ পরে থাকো। একবারও বান্ধবীকে নিয়ে ভাবলে না? প্রমিস করেছিলে ক্ষতি করবে না, আর এখন লুকিয়ে অশোকের সাথে সোহাগরাত করলে। তা শুনে সোনায় শান্ত করার চেষ্টা করে নিতা থাপ্পড় দেয় আর রেগে বাসা থেকে বের হয়। সোনায় বাকরুদ্ধ হয়ে পড়ে। সিন বর্তমানে আসে। নিতা তার মায়ের কোলে মাথা রেখে শুয়েছিল। মা বলে, অশোক মারা গিয়েছে, 3 বছর হলো। বিয়ের ব্যাপারে ভালো হতো ভেবে দেখলে। নিতা বলে, আপনার সাথে সারা জীবন থাকবো। মা বলে, আমার মেয়ে খুশি থাকলে দুধে ভাতে। পরে রাজা দোলনায় বসে পত্রিকা পড়তেছিল। সোনাইরা তার পাশে বসে আর বলে, বাচ্চাদের কেমন লাগে? সোনাই বলে, আমাদের দুজনের বাচ্চা হলে প্রাসাদটাও আরো সুন্দর দেখাবে, বংশ মর্যাদা ধরে রাখতে হবে। রাজা বলে, ভাবনা ঠিক আছে। আর বলে, আমাদের সাথে অকিল থাকবে। তা শুনে রাজার থেকে সোনাই হাত ছড়িয়ে নেয়। পরে মোহিনী আদালতের ওয়েটিং রুমে বসেছিল। লয়ার বলে, চিন্তা করবেন না, চেষ্টা করব যাতে আপনার সাজা কম হয়। পরে কাবিয়া আমি সাদি দাসার সাথে বসে 3 পাত্তি খেলতেছিল, যা আমরা ওয়েব সিরিজের শুরুতে দেখতেছিলাম। খেলায় জিতে যাওয়ার পর টেবিলের উপর বসে টাকার বান্ডেলগুলো কাবিয়া গুছাতে ছিল। তখন মহৎ এসে কাবিয়ার মাথায় গান পয়েন্ট করে। তা দেখে শেখরা ভয় পেয়ে যায়। মহৎ বলে, জীবনের খেলা খতম হয়ে গেছে। কাবিয়া বলে, এখানে? আর বলে, বেঁচে গেলে কিভাবে? মহৎ বলে, 3 বছর লেগেছে খুঁজে পেতে। সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। কাবিয়াদের গাড়িকে সোনেরা ফলো করে। মহৎকে অজ্ঞান করে কাবিয়া যখন পালিয়ে যায় তখন সোনেরা এসে মহৎকে উদ্ধার করে আর হসপিটালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সে ডাকে। সিন বর্তমানে আসে। মহৎ বলে, সবাইকে ছোট করে দেখতে, এখন নিজেই শিকারী হয়ে গেলে। এ বলে শুট করে, কিন্তু দেখানো হয় না কাকে শুট করা হয়েছে। এখানে মুভির এন্ডিং হয়। তো গাইস, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।